ঘুম ভাঙলো, মাথা খুব সকালে বেরিয়ে গেছে, ও খুব সকাল সকালে বেরিয়ে যায়। আমাকে বলো তুমি ঘুমাচ্ছ, কেউ যেন বিরক্ত না করে, তাই ডাকিনি। এসো নাস্তা করে নাও। মধু হালকা হাসলো। টেবিলে বসে চারিদিকে চোখ বুলিয়ে ধীর গলায় বলল, আসলে কিভাবে যে এত ঘুম এলো বুঝতে পারছি না। আপনারা খেয়েছেন? লামিয়া আপু কোথায় আপা? আরে এইসব নিয়ে ভেবো না। আমাকে কি তোমার কুটনির ননাস মনে হয়? আমরা খেয়ে নিয়েছি। লামিয়া তার রুমেই আছে, তুমি খেয়ে নাও। ওষুধ খেতে হবে তো নাকি? মধু মাথা নাড়ল। ময়না বেগম খালাকে তাড়া দিয়ে বলল, খালা, রহিমারে বলো নতুন বউকে নাস্তা দিতে। মধু, তুমি চা খাবে না কফি? চা খাবেন আপা? ঠিক আছে। খালা ছুটল নাস্তা পাঠানোর জন্য। মধুর মন কিছুটা খারাপ হয়ে গেল। মানুষটা তাকে একটু বলেও গেল না। নিজের চিন্তায় নিজেই অবাক হলো সে। মাত্র 3 দিনের সম্পর্কে সে মাহাতাবের উপর অভিমান করছে। আদৌ কি তাদের মধ্যে কোনো অভিমান করার মতো সম্পর্ক গড়ে উঠেছে? নাস্তা শেষ করে মধু ময়না বেগমের সামনে গিয়ে কাচুমাচু করে দাঁড়ালো। গলায় অস্বস্তি ঢেলে মিনমিনে গলায় বলল, আচ্ছা দুপুরের রান্নাটা আমি করি আপা। ময়না বেগম চোখ তুলে তাকালেন। মধুর মায়াবী মুখের দিকে তাকিয়ে মনটা ভরে গেল তার। না মধু, তুমি অসুস্থ, আগে সুস্থ হও, তারপর দেখা যাবে। রান্নার জন্য শেফ আছে। তুমি কি ঔষধগুলো খেয়ে নাও, তারপর রুমে রেস্ট করো। মাতাব দুপুরে খেতে আসবে। এই শরীরে রান্না করছে শুনলে রাগ করবে। আমি একদম ঠিক আছি আপা। এভাবে শুয়ে বসে থাকতে ভালো লাগছে না, গা ব্যথা হয়ে গেছে। না করবেন না প্লিজ, আমার একটু কষ্ট হবে না, খুব ইচ্ছে করছে, প্লিজ আপা। ময়না বেগম দ্বিধায় পড়ে গেলেন। এই শরীরে মধুকে রান্না করতে দিতে চাইছে না, আমার মধুর মুখের দিকে তাকিয়ে নিষেধও করতে পারছে না। ময়না বেগমের ভাবনার মাঝেই মধু আরো কয়েকবার অনুরোধ করে ফেলল। শেষ পর্যন্ত ময়না বেগমকে রাজি হতে হলো। ময়না বেগম রাজি হতেই মধু উৎফুল্ল গলায় বলল, আপনাদের কার কি পছন্দ আমাকে বলে ফেলুন আপা, আজ আমি সবার পছন্দ সব রান্না করব। মাতাবের বিভিন্ন রকমের ভর্তা আর টক ডাল পছন্দ। আমাদের সবার জন্য যে কোনো একটা আইটেম করলেই হবে। মায়ের ভর্তা আইটেম খুবই পছন্দ। রহিমা খালা তোমাকে সাহায্য করবে, আর কিছু দরকার হলে শেফকে বলবে, ঠিক আছে? মধু প্রফুল্ল মনে কিচেনে চলে গেল। চারিদিকে সাজানো গোছানো জিনিসপত্র দেখে মনটা আরো ভালো হয়ে গেল। এমন রান্নাঘর পেলে সে সারাদিন রান্না করতে পারবে। রহিমা আপা, আপনি একটু লামিয়া আপুকে জিজ্ঞেস করে আসুন সে কি পছন্দ করে, আর আপনারা আজ কি খেতে চান বলুন, আপনাদের জন্য আজ আমি তাই রান্না করব। রহিমা চোখ গোল গোল করে তাকিয়ে রইল। খালা মুচকি এসে সবকিছু বুঝিয়ে দিচ্ছে মধুকে। কোথায় কি আছে সব নিজে বের করে দেখিয়ে দিচ্ছে। রহিমা লামিয়ার রুমে গিয়ে দেখে লামিয়া ঘুমাচ্ছে। লামিয়াকে ঘুম থেকে ডেকে তুললে সে সারাদিন মাথা ব্যথায় ভুগে, এটা বাড়ির প্রায় সবাই জানে। তাই রহিমা তাকে না ডেকেই বেরিয়ে গেল। ছোট ভাবি তো ঘুমায় ভাবি, হেতিরে ঘুমের থেকে ডাইকা তুললে হেতির মাথা বেদনা করে, হের লেগা ডাহি নাই। ছোট ভাবি গরুর মাংস ভুনা মেলা পছন্দ করে, আপনি হেইডা করতে পারেন বড় ভাবি। আচ্ছা ঠিক আছে, তোমরা কি খাবে বলে না তো। আমগো লেখা কিছু করা লাগবো না ভাবি, আমগো রান্দা আমি নিজেই কইরা ফেলমু। আচ্ছা আমাকে একটু এগুলো ধুয়ে দাও, আর সুটিগুলো ভালো করে ধুবে ভর্তা করবো আজ। আচ্ছা, আমি জরিরে ডাইকা লইয়া আহি। জেরিকে? এইখানেই কাম করে, সবকিছু ধোয়া মোছা করেও। পুরো নাম জরিনা বানু। ও আচ্ছা, যাও। রহিমা খুশি মনে চলে গেল। মধু হালকা হেসে রান্নায় লেগে পড়ল। খালা ময়না বেগমের কাছে গিয়ে বসেছে। তার বেশিরভাগ সময় ময়না বেগম আর কুলসুম বেগমের সাথেই কাটে। দুপুরে মাহাতাব আর মেহেরাব একসাথে বাসায় ফিরেছে। মাহাতাব আসার পথে মেহেরাবকে হসপিটাল থেকে নিয়ে এসেছে। বাসায় ঢুকতেই শুটকি ভর্তা আর কালো জিরা ভাজার ঘ্রাণ নাকে এসে বাড়ি খেলো। মাহাতাব মুচকি হেসে কপাল কুচকালো। আজ বাসায় গিয়ে তার উপর সদয় হলো। খাবার টেবিলে সবাই আজ আগে ভাগেই বসে আছে। লামিয়া একটু পরপর ঢাকনা তুলে দেখছে, পারলে সে এখনই হামলে পড়বে। কি ব্যাপার, আজকে তো আয়োজন কার জন্য? ভাইয়া, আজকে ভাবি সব রান্না করেছে। আমার তো জিভে পানি চলে এসেছে। শুটকি ভর্তা, আলু ভর্তা, কালো জিরা ভর্তা, মাছ ভর্তা, লাউ শাক ভর্তা, ডাল, গরুর মাংস ভুনা সব করেছে। হ ভাইজান, আর আমগো লেগা বিরিয়ানি করছে, চুলায় আছে এখনো। এগুলা করতে একটু দেরি হইয়া গেছিল, প্রায় হইয়া গেছে। রহিমা আর জরির চোখ খুশিতে চকচক করছে। তাদের খুশি দেখে মাহাতাব মুচকি হাসলো। মেহেরাব দ্রুত পায়ে রুমে গেছে ফ্রেশ হতে। লামিয়াও তার পিছু পিছু ছুটছে।
বসো তোমরা, আমি ফ্রেশ হয়ে আসছি। কুলসুম বেগম মাথা নেড়ে সাই জানালেন। ময়না বেগম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে মাহাতাবকে দেখছে। মাহাতাব রুমে চলে গেল ফ্রেশ হতে। মধু রান্না শেষ করে ওয়াশরুমে ঢুকেছে শাওয়ার নিতে। তাড়াহুড়ো করছে সে, মাহাতাব যে কোনো সময় চলে আসবে। মাহাতাব রুমে ঢুকে চারিদিকে চোখ বুলালো। মধুকে না দেখে শ্বাস ছেড়ে গায়ের শার্ট খুলতে লাগলো। মেয়েটা অসুস্থ অবস্থায় রান্না কেন করতে গেল? ওয়াশরুমে পানির শব্দ পেয়ে মাহাতাব বারান্দায় চলে গেল। মধু রুমে এসে তাকে দেখলে অপ্রস্তুত হতে পারে। মধু শাওয়ার নিয়ে বেরিয়েছে। শাড়ি রুমে রেখেই গিয়েছিল। ওয়াশরুমে শাড়ি পরতে পারে না সে, শাড়ি ভিজে একাকার হয়ে যায়। শাড়ি 2 পেজ দেওয়ার পরেই মাহাতাব প্রকট হলো। মধুকে কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল। মধু হাতের শাড়ি আলগা হয়ে ফ্লোরে পড়ে গেছে। ঠোঁট দুটো হালকা ফাঁক করে চোখ বড় বড় করে সেভাবেই দাঁড়িয়ে আছে। মাহাতাব তার দিকে তাকিয়েছিল। দেখেছি সে তীক্ষ্ণ চোখে তার উপর চোখ বুলিয়েছে। কিছু না বলে স্পর্শ না করেও এভাবে ছোঁয়া যায় তা সে স্বপ্নেও ভাবেনি। ওই ধারালো চোখ দিয়েই তাকে স্পর্শ করে গেছে লোকটা। কি সাংঘাতিক! মাহাতাব 5 মিনিটে ফ্রেশ হয়ে বেরিয়েছে। মধু নিজেকে সামলে কোন রকম শাড়ি পরে নিয়েছে। মাহাতাব মধুর পাশ কাটিয়ে যেতে যেতে বলল, বুঝেছ কেন ভয় পাওয়া উচিত? মধু নির্বাক হয়ে দাঁড়িয়ে, ঠোঁট কাঁপলেও কোনো কথা মুখ থেকে বেরোলো না। ভয়ঙ্কর লোক একটা। দুপুরের খাবার সবাই খুব আয়েশ করেই খেয়েছে। কুলসুম বেগম সহ সবাই খাবারের খুব প্রশংসা করেছে। ব্যতিক্রম ছিল মাহাতাব। সে কুলসুম বেগমকে খাইয়ে দিয়ে পরে নিজে খেয়েছে। রান্না খুবই ভালো হয়েছে, ধন্যবাদ মধু। তার প্রশংসার ঝুলি এখানেই শেষ। মধুর তাতে মোটেও মন খারাপ হয়নি। মাহাতাবকে প্রতিদিনের তুলনায় বেশি খেতে দেখে তার মনে এমনিতেই প্রফুল্ল হয়ে গেছে। রুমের ঘটনার পর থেকে মধু যতটুকু পেরেছে মাহাতাব থেকে দূরে দূরে থেকেছে। একবারও তার সাথে চোখাচোখি হয়নি। মানুষটার সামনে গেলেই লজ্জায় তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। খাওয়া দাওয়া শেষে সবাই যখন নিজের রুমে চলে গেল তখন বাধ্য হয়ে মধুরও রুমের দিকে পা বাড়াতে হলো। মাহাতাব এখনো রুমেই আছে। আজ ফ্যাক্টরিতে যাবে সে, তাই বাসা থেকে একটু লেট করেই বেরোবে। মধু দরজার সামনে কিছুক্ষণ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। লোকটা আবার তাকে কিভাবে লজ্জায় ফেলবে কে জানে। মাহাতাব বুঝতে পারল মধু বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে এসো মধু। মধু হক চুকিয়ে গেল। থম মেরে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ধীর পায়ে রুমে ঢুকলো। মাহাতাব সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। মধুর উপস্থিতি টের পেয়ে ল্যাপটপ বন্ধ করে মাথার পিছনে হাত গুজে গায়ে নিয়ে বসলো। দৃষ্টি মধুতে স্থির। মধু ভরকে গেল। আঁচল টেনে আড়ষ্ট হয়ে খাটের পাশে দাঁড়িয়ে রইল। মাহাতাব চোখের পলক ফেলছে না। চশমার ভিতরে চোখগুলো এক দৃষ্টিতে মধুকে অবলোকন করছে। মধু ঘামতে লাগলো। কাপা কাপা হাতে কপালের ঘাম মুছে আর চোখে মাহাতাবকে দেখলো। আল্লাহ, এখনো তাকিয়ে লোকটা এমন নষ্ট চোখে তাকিয়েছে কেন? এত ভদ্র মানুষ এমন একটা রূপকে বিশ্বাস করবে? সে কি কাউকে কেউ বলবে এ কথা? সবাই পাগল ভাববে তো। নিজের মনে তালগোল পাকিয়ে ফেলল মধু। মাহাতাব এখনো মধুকে দেখছে। মধুর দিকে চোখ রেখে এসির টেম্পারেচার কমিয়ে দিল। মধুর বুক কাঁপছে। হৃৎপিণ্ড লাফিয়ে বাইরে চলে এলে বিপদ। এভাবে কি 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 দেখছেন? তোমাকে। মাহাতাবের সোজা সাপটা জবাব। মধু আবার ভরকালো। এর পরিবর্তে কি বলা উচিত খোঁজায় ব্যস্ত হলো। 1000 বার খুঁজেও তার শব্দ ভান্ডার খালি। মাহাতাব এবার নড়ে চড়ে বসলো। চোখের উপর থেকে চশমাটা খুলে 2 হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল। অনেক বছর এইভাবে মুগ্ধ হয়ে কাউকে দেখা হয় না, তাই দেখছিলাম। আপত্তি আছে? মধু অস্থির চোখে তাকালো। তার অস্থির লাগছে, অস্বস্তিও হচ্ছে খুব। কিন্তু কিভাবে বলবে? এই যে এখনো কিভাবে তাকিয়ে আছে, সে কিভাবে বলবে? আমার আপত্তি আছে, ঘোর আপত্তি আছে। আপনি এবার নষ্ট মন নিয়ে আমার দিকে তাকাবেন না। কিন্তু বলতে পারলো না। এভাবে জিজ্ঞেস করলে কি বলা যায়? হুম। মাহাতাব হাসলো। মধুর চোখের আড়ালে হালকা করে ঠোঁট পাকালো। মধু মাথা নিচু করে দাঁড়িয়ে। আমার পাশে এসে বসো, তোমার সাথে খোলাখুলি কিছু কথা বলি। মধু ধীর পায়ে গিয়ে মাহাতাবের থেকে যথেষ্ট দূরত্ব রেখে বসলো। মাহাতাব হাত বাড়িয়ে মধুর একটা হাত নিজের হাতে নিল। মধুর কাপা কাপা হাতে নিজের অপর হাতটি রেখে মুখোমুখি হয়ে বসে ধীর গলায় বলল, আমি কথাগুলো আগে বলতে চেয়েছিলাম, সময়টা সঠিক ছিল না এই কথাগুলো বলার। বাবা মারা যাওয়ার আগে বাচ্চাদের সম্পর্কে আমার ধারণা ছিল শূন্য। বাবার এরকমই হয় মনে হয়, সমস্ত ঝড় ঝাপটা নিজের মধ্যে রেখে আমাদের উপর বটগাছের মতো দাঁড়িয়ে থাকে। আমার বটগাছের ছায়া যখন আমার উপর থেকে সরে গেল তখন আমি বাইরের উত্তাপ বুঝতে পারলাম।
আমার এত নাম ডাক একদিনে হয়নি। এই সব কিছুর পেছনে আমার অক্লান্ত শ্রম আর জীবনের অনেকটা সময় দিতে হয়েছে। আমার এত নাম ডাক একদিনে হয়নি। এই সব কিছুর পেছনে আমার অক্লান্ত পরিশ্রম আর জীবনে অনেকটা সময় দিতে হয়েছে। আমার দোকদারে ছিল, তাই আমি সফল হয়েছি। অনেক শ্রম দিয়েও সফল হয় না, আমি হয়েছি। আমার সবকিছু আমার পরিবার। তুমি এখন আমার পরিবারের একজন, আমার নিজের একটা অংশ তুমি। তাই তোমার কাছে আমার আবদার, আমার মার বোনের উপর কখনো রাগ করো না। তাদের বয়স হয়েছে, বাচ্চাদের মতো আচরণ করে মাঝে মাঝে। এমনিতে তারা কেউ খারাপ নয়, মানুষ হিসেবে তারা খুবই ভালো। তবে কোনো মানুষ একেবারে পারফেক্ট হয় না, তারাও নয়। একসাথে থাকতে গেলে নোকঝোক হয়ে গেলে সামনে নেয়। আশা করি কখনো বাড়াবাড়ি কিছু হবে না। যদি হয় তাহলে মনে রাখবে, তাদের জবাবের জন্য আমি তোমার মুখ হয়ে যাব। সবকিছু আমি সামনে নেব, এতটুকু বলতে পারি। তোমার উপর কখনো অবিচার করা হবে না। আম্মা, আপা বায়না করে মনে করবে আমাদের বাসায় দুটো ছোট বাচ্চা আছে, তারাই তোমার কাছে আবদার করছে। তাদের বাচ্চাদের মতো সামলে নেবে। এই যত টাকা, নাম, প্রতিপত্তি দেখছো, এই সব কিছু আমার সম্পদ নয়। আমার সম্পদ আমার পরিবার। তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো। কখনো মনে কোনো অভিযোগ আসলে আমাকে বলবে, আমি তোমার অভিযোগের ডাক বাক্সে হয়ে যাব। তোমার সমস্ত অভিযোগ নিজের ভিতর নিয়ে নেব। আমার পরিবারটাকে আগলে রেখো, তোমাকে আগলে রাখার দায়িত্ব আমার। মধু মন্ত্রমুগ্ধের মতো মাহতাবের কথা শুনছিল। মন থেকে মাহতাবের জন্য অনুভূতি ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মানুষটার জন্য সম্মান অনেকটা বেড়ে গিয়েছে তার মনে। মাহতাব এখনো তার হাত ধরে বসে। মধুর অস্বস্তি হচ্ছে না। এই স্পর্শ অতি পবিত্র তার স্বামীর। আমি মনে রাখবো, আপনাকে নিরাশ করব না, ভরসা করেই দেখুন না। আমি তোমায় ভরসা করি মধু। এই কয়েকটা বাক্যে মধুর চোখে আবার পানি এলো। ছলছল চোখে মাহতাবের দিকে তাকিয়ে মুচকি হাসলো। মাহতাব চট করে মধুর হাত ছেড়ে দিল। ইদানিং তার কি হয়েছে সে নিজেই জানে না। এই পুচকে মেয়েটাকে দেখলেই অনুভূতিটা ঠেলে বেরিয়ে আসে। মধুকে সে মন থেকেই মেনে নিয়েছে। মধুর জন্য ভালো লাগাও আছে। সেটা 1-2 দিনের না, অনেক পুরনো। প্রথম দিনের মধুর সেই অসহায় চোখ মাহতাবের কয়েক রাতের ঘুম কেড়ে নিয়েছিল। মধুর সমস্ত খোঁজ খবর নিয়েছিল মাহতাব। মধুর অবস্থার কথা জেনে খারাপ লেগেছে খুব। তবে নিজের বয়সের কথা বিবেচনা করে সামনে আগাতে ইচ্ছে হয়নি। এখন সেই মেয়েটাই তার স্ত্রী, তার পাশেই বসে রয়েছে। মাহতাব কিছু একটা চিন্তা করে বলল, আমাকে তোমার মেনে নিতে কষ্ট হচ্ছে মধু? আল্লাহ, এসব কি বলছেন? আমাকে নিয়ে মনের মধ্যে এমন দ্বিধা আনবেন না দয়া করে। আমার সৌভাগ্য আমি আপনার কি স্বামী হিসেবে পেয়েছি। এসব ভেবে আমাকে অপরাধী করবেন না। তার মানে তুমি আমাকে মেনে নিয়েছো? মধু ভরকে গেল। আবার সেই বেহায়া দৃষ্টি। লোকটা এভাবে তাকায় কেন? চোখ দিয়েই তাকে ভয় দেখাচ্ছে। মধু হাড়ে হাড়ে বুঝতে পারছে মাহতাবের কথার মানে। এভাবে চলতে থাকলে সে হার্ট ফেল করে মারা যাবে। এভাবে তাকাবেন না, আমার কেমন কেমন যেন লাগে। মাহতাব ভিতরের হাসিটুকু বাইরে আনলো না। অসম্ভব কিউট তার বউ। বুড়ো না হলে কয়েক দফা দুষ্টুমি করে ফেলতো সে। এই বয়সে এসব করলে নিজের কাছেই অস্বস্তি লাগবে, তাই কিছু বলল না। কিছুক্ষণ চুপ থাকলেও নিজেকে আর দমিয়ে রাখতে পারল না মাহতাব। এক রোখা দৃষ্টিতে মধুকে দেখে শান্ত গলায় বলল, কেমন লাগে? যেমন লাগুক, অভ্যাস করে নাও। মধু অসহায় মুখ করে বসে রইল। লোকটা কিছু না করেও তাকে জ্বালাচ্ছে। মেহেরাম দুপুরের খাবার খেয়েই বেরিয়ে গেছে। ইদানিং তার ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। লামিয়া বুঝতে পারে, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। যদি অপ্রিয় কিছু শুনতে হয়, যা সে সহ্য করতে পারবে না। মেহেরাবকে একটু বেশি ভালোবাসে লামিয়া। তার অবহেলা ভিতরে ভিতরে ক্ষত সৃষ্টি করছে। এই ক্ষতর জ্বালা যে বড় ভয়াবহ। মেহেরাব কি বুঝতে পারে না? সবকিছু স্বাভাবিক থাকলেও কি যেন একটা স্বাভাবিক নেই। ইদানিং মেহেরাব খুব বেশি ব্যস্ত থাকে। মাসে এলেও নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। লামিয়ার তা নিয়ে অভিযোগ নেই। সে শুধু স্বামীর বুকে শান্তিতে কয়েক ঘন্টা ঘুমাতে চায়। ইদানিং মেহেরাব বোধহয় তাকে বুকে নিয়ে ঘুমাতে ভুলে যায়। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিলেও মেহেরাবের কোনো হেলদোল হয় না। লামিয়ার মেহেরাবকে সন্দেহ করতে ইচ্ছে করে না। এতে তার নিজের ভালোবাসাই অপমানিত হবে। মেহেরাব তাকে ধোঁকা দিতে পারে না, এ অসম্ভব। আসলেই কি তাই? মাহতাব বেরিয়েছে আসরের আগে। মধু আসরের নামাজ পড়ে কুলসুম বেগমের রুমে গেলেন। ময়না বেগম তার সাথে বসে।
দুজনে কিছু একটা আলোচনা করছে। আসবো মা। আরে এসো বড় বৌমা, আমার কাছে এসে বসো। মধু ধীর পায়ে কুলসুম বেগমের পাশে গিয়ে বসলো। ময়না বেগম মধুর কানের কাছে এসে ফিসফিস করে বলল, মাধবের সাথে সব ঠিকঠাক আছে? পশ্চাৎটা তোমাকে আবার সিনেমার ডায়লগ শোনানি তো? মধু অবুঝের মতো ময়না বেগমের দিকে তাকিয়ে রইল। কিছু না বুঝে মলিন গলায় বলল, বুঝিনি আপা। হ্যাঁ ও মা, মাইয়া তো কিছুই বোঝে না। শোনো, মাহতাব কি তোমাকে খাটের জায়গা দিয়েছে, নাকি সিনেমার মতো বলেছে আমার খাটে তোমার জায়গা হবে না, যাও ব্যালকনি থেকে শুয়ে পড়ো? ময়না বেগমের নাটকীয় ভঙ্গি দেখে হেসে ফেলল মধু। কুলসুম বেগম ধমকে উঠে বলল, এসব কি ধরনের কথাবার্তা ময়না? বুড়ো হয়ে যাচ্ছ, এখনো বুদ্ধি হলো না? তাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাচ্ছ কেন? ময়না বেগমের কোনো হেলদোল হলো না। সে মধুকে উত্তরের জন্য তাড়া দিল। মধু ময়না বেগমকে আশ্বস্ত করে বলল, এমন কিছুই হয়নি আপা, সে আমার সাথে খুব ভালো ব্যবহার করে। ময়না বেগম হা হুতাশ করে উঠল। কুলসুম বেগমের কাছে নালিশ করার ভঙ্গিতে বলল, দেখছো মা, দেখছো, বিয়ে করতেই চাইছিল না আর এখন বউ নিয়ে খাটে কমায়। কুলসুম বেগম বিরক্ত হলেন। মেয়ের ভিত্তিহীন কথা শুনে মুখ কুঁচকে বললেন, তাহলে তুমি কি চাইছিলে? সে বউকে মেনে না নিক, মধুকে ফ্লোরে শুয়ালে খুব খুশি হতে বুঝি? একদম ছেলের পক্ষ নিবা না? তাহলে এত ঢং করার কি দরকার ছিল? ওর জন্য আমাদের অনশনে নামতে হয়েছিল, ভুলে গেছো? তোমার ছেলের পেটে পেটে শয়তানি। কুলসুম বেগম চুপ করে রইলেন। মেয়ের সাথে তর্কে গিয়ে নিজের ছেলেদের নামে বদনাম শুনতে সে মোটেও ইচ্ছুক নয়। মধু কি বলবে বুঝতে পারছে না। আমতামতা করে বলল, চা খাবেন মা? আপা আপনার জন্য চা নিয়ে আসি? ও মা, তুমি যাবে কেন? রহিমা দিয়ে যাবে, খালা এলি একসাথে খাবো। আমি করে নি প্লিজ। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে ইচ্ছে করে না আপা। আচ্ছা যাও, মায়ের ডায়াবেটিস আছে, চিনি দিও না। আচ্ছা। লামিয়াকে ডেকে নিও, মেয়েটা যে কি হয়েছে কে জানে, খুব চুপচাপ থাকে ইদানিং। মধু মাথা নাড়িয়ে সাই জানিয়ে চলে গেল। লামিয়া রুমের সামনে গিয়ে দরজায় হালকা নক করলো। আপু আছো? কে ভাবি, দরজায় দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। লামিয়া বারান্দা থেকে তড়িঘড়ি করে রুমে এলো। মধু রুমে ঢুকে লামিয়ার মলিন চেহারা দেখে নিজের মুখটাও মলিন করে ফেললো। বসো না ভাবি। বসবো না আপু, সবার জন্য চা বানাবো, তুমি এসো না বাইরে। তাই চলো তাহলে। লামিয়ার সাথে কিচেনে চলে গেল মধু। মেহেরাব আসলো সন্ধ্যায়। লামিয়া নিজেই গিয়ে দরজা খুলল। মেহেরাব মলিন হাসলো। লামিয়া কিছুক্ষণ তাকিয়ে রইল মেহেরাবের ক্লান্ত মুখের দিকে। ভেতরে আসতে দিবে না? ও এসো। মেহেরাব হেসে লামিয়ার নাক টেনে দিল। ভিতরে ঢুকে ময়না বেগমকে ড্রয়িং রুমে দেখে অসহায় চোখে লামিয়ার দিকে তাকালো। ময়না বেগম নিশ্চিন্ত, এখন তার ক্লাস নেবে। এদিকে আয়। ফ্রেশ হয়ে আসি আপা, বাইরে থেকে এসেছে, শরীরে খুব চিবানো, 5 মিনিটেই আসছে। একদম নাটক করবি না। আমার জন্য আকান্তে বলেছিলাম, কাশ নয়। তুই কি আমাদের দাঁত ভেঙে মারতে চাইছিলি? কি বলো আপা, আমি নিজে খেয়ে চেক করে এনেছি, সব তো ভালোই ছিল। আমি মিথ্যে বলছি? তুই আমাকে মিথ্যেবাদী বললি? মায়ের পেটের ভাই হয়ে তুই আমাকে এভাবে অপমান করলি। ও মা, দেখে যাও তোমার ছেলে আমাকে কি বলেছে। আমি আজ বাপের বাড়ি চলে যাব। ময়না বেগম নিশ্চিত এখন তার ক্লাস নেবে। মেহেরাবের মুখটা থমথমে হয়ে গেল। কোথাকার কথা কোথায় চলে গেল তা ভাবতে ভাবতে মাথা নড়ে যাওয়ার জোগাড়। সে হতভম্ব গলায় বলল, তুমি বাবার বাড়িতেই আছো আপা? তুই আমাকে বাবার বাড়ি খোটা দিলি? তোদের বাড়ি থাকি এটা চিৎকার করে বলে আমাকে অপমান করলি। আমি আজই চলে যাব। ছোট ভাইদের এত অপমান সহ্য করে থাকতেই পারবো না। ও বাবা গো, তুমি আমাকে কোথায় ফেলে গেলে? মেহেরাব মুখটা কাচুমাচু করে ফেলল। তার মনে হতে লাগলো সে নিশ্চয় আপাকে কষ্ট দিয়ে ফেলেছে। সব দোষ ওই ব্যাটরা আঁকওয়ালার। তাকে এভাবে ফাঁসিয়ে দিল। লামিয়া ঠোঁট কামড়ে নিজের দিকে তাকিয়ে আছে। যে কোনো সময় তার মুখ ফসকে হাসি বেরিয়ে যাবে। ময়না বেগমের আহাজারি শুনে মধু কিচেন থেকে বেরিয়ে এসেছে। মেহেরাবের কাচুমাচু মুখটা দেখে তার বড্ড মায়া হলো। ময়না বেগম আঁচলে মুখ গুজে গুনগুন করে কাঁদছে। কুলসুম বেগম রুম থেকে রহিমার সাহায্যে বেরিয়ে এসেছে। মেয়ের অত্যাচারে তার ছেলে দুটো অতিষ্ঠ, তবুও মুখ ফুটে একটা শব্দও করে না। দাঁড়িয়ে আছো কেন? গিয়ে ফ্রেশ হও। মায়ের অনুমতি পেতেই মেহেরাব দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো। মেহেরাব যেতেই ময়না বেগম কান্না বন্ধ করে চা খাওয়ায় মন দিল। কুলসুম বেগম দুপাশে মাথা নাড়িয়ে মেয়ের পাশে বসে পড়ল। আর কত ঝালাবে ওদের? সারাক্ষণ পিছনে পড়ে থাকো কেন?
সমস্যা কি? ময়না বেগম চা রেখে আবার গুনগুন করে কাঁদতে লাগলো। আঁচল দিয়ে নাকের পানি মুছে হা হুতাশ করে বলল, তুমি এই কথা বলতে পারলে মা? এই তুমি আমার মা তো, নাকি আমাকে ড্রেনের পাশে কুড়িয়ে পেয়েছিলে? সত্যি করে বলো, আমি বাবার আগের ঘরের মেয়ে নয় তো? পাগল হয়ে গেছো? কিসব বাজে কথা বলছো? সত্যি করে বলো, কোনো ড্রেনের পাশে কুড়িয়ে পেয়েছিলে? আমি সেখানে চলে যাব, তখন অন্তত কেউ থাকার খোটা দিবে না। কুলসুম বেগম চুপ রইলেন। কথা বাড়িয়ে নিজের মাথা খারাপ করার মানে হয় না। মধু অসহায় চোখে তাকিয়ে সব দেখছে। তার কি বলা উচিত কি করা উচিত মাথায় আসছে না, তাই চুপ করে এক কোণে দাঁড়িয়ে রইল। লামিয়া মেহেরাবের সাথে সাথেই রুমে ঢুকেছে। মাহাতাব আস্তে আস্তে রাত 10টা বেজে গেছে। মেহেরাব ময়না বেগমের ভয়ে আর রুম থেকেই বের হয়নি। কখন আফার কোন কথার পেছে পড়তে হয় কে জানে। রাতে খাবার টেবিলে ময়না বেগমকে দেখা গেল না। মাহাতাব জিজ্ঞেস করতেই লামিয়া সবকিছু খুলে বলল। মাহাতাব দারোয়ানকে কল করে আগ নিয়ে আসতে বলে ময়না বেগমের রুমের দিকে পা বাড়ালো। মাতাব, দেখছি। বলে ময়না বেগম মেয়ের রুমে চলে গেল। আপা, আমি কারো আপা না, আমাকে ড্রেনের পাশে রেখে আয়, আমি ওখানেই থাকবো। তুমি আমাদের একমাত্র আপা। তোমাকে ড্রেনের পাশে রেখে আমরা বাসায় থাকবো কি করে? তার চেয়ে বরং আমরা সবাই ড্রেনের পাশে চলে যাব। ড্রেনের আশেপাশে একটা বাসা বানিয়ে নিয়ে আগে। এখন চলো, খাবো। তোরা কেন যাবি? তোরা তো ইব্রাহিম বাড়ির ছেলে, আমাকে কুড়িয়ে এনেছে, আমি যাব। ক্ষুধা পেয়েছে আপা, আসো না। মাহাতাবের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে নিজের জেদ ছেড়ে দিল ময়না বেগম। মায়ের ক্লান্ত মুখে হাত বুলিয়ে আদুরে গলায় বলল, না খেয়ে আছিস কেন ভাই? খেয়ে নে। তোমাদের ছাড়া আমি খাই? চল চল, আগে খেয়ে নি। খাওয়ার পরে তোর ছোট ভাই আর বাবার দ্বিতীয় পক্ষের সাথে একটা হাস্যনস্ত করব। আচ্ছা। ময়না বেগম ডাইনিং এ দেখে মেহেরাব দাঁত বের করে হাসলো। নিজের চেয়ার ছেড়ে ময়না বেগমের পাশে বসে আহ্লাদি গলায় বলল, দূর হবে এত, তোকে আমার ভালো করে চেনা আছে। আজ তো বদ একটা, গিয়ে তোর মায়ের কোলে উঠে বসে থাক, আমার পাশে আসবি না? মেহেরাব ময়না বেগমের কথাই পাত্তা না দিয়ে তাকে একপাশ থেকে জড়িয়ে ধরল। ময়না বেগমের গালে চুমু খেয়ে শব্দ করে হাসলো। মাহাতাব আর কুলসুম বেগম মুচকে হাসলো। তুমি বসে পড়ো মধু, আমরা নিজেদেরটা নিয়ে খেতে পারি, দাঁড়িয়ে থাকতে হবে না। মধুও বসে পড়ল তাদের সাথে। এই পরিবারটা দেখলে ওর মন ভরে যায়। এত ভালোবাসায় ঘেরা পরিবারটা এখন তার নিজের। এই ভালোবাসাময় মানুষগুলোও তার। কয়েক দফা বৈঠক শেষ করে রুমে যেতে যেতে 12টা বাজলো। মাহাতাব আজ খুব ক্লান্ত, কয়েক জায়গায় দৌড়াতে হয়েছে আজ। আপাকে কিন্তু দারুণ লাগে আমার। মধু হাসি মুখে কথাটা বলে বিছানা ঠিক করতে লাগলো। মাহাতাব কপালে হাত রেখে সোফায় গায়ে নিয়ে বসেছিল। মধুর কথা শুনে সোজা হয়ে বসলো। ধীর পায়ে হেঁটে মধুর পিছনে দাঁড়িয়ে মন্থর গলায় বলল, আর আপার ভাইকে? মধু কেঁপে উঠল। হাত চকিয়ে ঘুরতে গিয়ে মাহাতাবের বলিষ্ঠ বুকে ধাক্কা খেয়ে বিছানায় বসে পড়ল। বললে না তো? মধু অসহায় মুখে হাত কসলাতে লাগলো। মাহাতাব এখনো দাঁড়িয়ে, যেন জবাব না নিয়ে সে যাবে না। আপার ভাইকে তোমার কেমন লাগে বললে না তো মধু? মধু দ্বিধান্বিত চোখে তাকালো মাহাতাবের দিকে। মাহাতাব পকেটে হাত গুজে দাঁড়িয়ে। মুখ দেখে মনে হচ্ছে এই মুহূর্তে উত্তর দিতে না পারলে তাকে শূন্য দিয়ে ফেল করানো হবে। মোটা ব্যাট দিয়ে দুঘা লাগিয়েও দিতে পারে। মধু আড়ষ্ট ভঙ্গিতে বলল, ভালো। শুধু ভালো? মধু অসহায় বোধ করলো। মনে মনে লোকটাকে খুব জেদি ঘোষিত করে আচ্ছা করে ছেড়ে দিল। ঘুমোতে হবে মধু, একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। মাহাতাবের কথা শেষ হতেই মধু টান টান হয়ে শুয়ে পড়ল। মাহাতাব এখনো ঠাই দাঁড়িয়ে। মধু মাহাতাবকে মেকি তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি শুয়ে পড়ুন, কাল অফিস আছে না, ঘুমোতে হবে তো। 1টা বাজলো প্রায়। উত্তর না দিলে ঘুমোতে দিব না। আপনি আমার সাথে এমন করছেন কেন? আপনি কি রেগে আছেন? কাল উত্তর দেব, এখন ঘুমান প্লিজ। আচ্ছা। ও, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। তুমি কিন্তু রাতে মারাত্মক নাক ডাকো, সেজন্য মাঝে মাঝে আমার তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতে হয়। ভেবো না আমি ইচ্ছা করে জড়িয়ে ধরি, শুধু নাকটাকে বন্ধ করার জন্য ধরি। আমাকে ভুল বুঝবে না, ঠিক আছে? মধু তড়াক করে উঠে বসলো। চোখ বড় বড় করে তাকিয়ে হতভম্ব গলায় বলল, কি বলছেন? আমি সত্যি না একটা কি? আগে তো কেউ কখনো বলেনি। মাহাতাব বিছানার আরেক পাশে নিজের গায়ে নিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, আগে কি তোমার বর ছিল? এখন তোমার বর আছে। সে রাতে মনোযোগ দিয়ে তোমার নাকটাকে শোনে। আজ তুমি জানতে পারলে, কয়েক বছর আগে বিয়ে করলে আগে জেনে যেতে। ভেরি ব্যাড লাক মধু। মাহাতাবের আফসোস শুনে মধুর চোখ টলমল করে উঠল। নিজের এমন
সাংঘাতিক একটা সমস্যা জানে না ভেবে নিজেকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার ইচ্ছে হলো খুব। কি আশ্চর্য, এই জীবন তার 16 আনা এই বৃথা। এই অসভ্য নাকটাকে বটি দিয়ে কেটে ফেলার তীব্র বাসনা মনে চাপা দিয়ে বালিশ দিয়ে এই অসভ্য নাকটাকে বটি দিয়ে কেটে ফেলার তীব্র বাসনা মনে চাপা দিয়ে বালিশ নিয়ে নিচে নামতেই মাহাতাব হাত ধরে আটকালো। মধুকে নিজের পাশে বসিয়ে শান্ত গলায় বলল, কোথায় যাচ্ছ? নিজে যাচ্ছি, আমার জন্য আপনার ঘুমে অসুবিধা হবে, বিশ্বাস করুন। আমি জানতাম না আমি নাক ডাকি, জানলে আপনাকে আর বিরক্ত করতাম না। আমি বরং বারান্দায় ঘুমাই, আপনি এখানে আরাম করে ঘুমান। বারান্দায় ঘুমালে তোমার নাক ডাকার শব্দে পাশাপাশি সবার ঘুম ভেঙে যাবে। চিন্তার কোনো কারণ নেই, তুমি নাক ডাকলে আমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরবো, ঠিক এভাবে। কথা শেষ করিয়ে মাহাতাব মধুকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। স্বামীর প্রথম আলিঙ্গন অনুভব করা বাদ দিয়ে মধু প্রতিবেশীর ঘুম ভাঙা নিয়ে ভাবতে বসলো। সে কি এত জোরেই নাক ডাকে যে পাশের ভাষার মানুষের ঘুম ভেঙে যাবে? এই যে এখন নাক ডেকে শব্দ বের হওয়ার ভয়ে সে খুব ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। এভাবে নিলে তো আর কারোর ঘুম ভাঙবে না। আচ্ছা, নাকে একটা ক্লিপ লাগিয়ে নিলে কেমন হয়? হিজিবিজি ভাবতে ভাবতে মধু ঘুমিয়ে গেল। মাহাতাব তার সহজ সরল বউয়ের দিকে তাকিয়ে মুচকে হাসলো। বুকের সাথে আরেকটু গভীরভাবে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে ধীর গলায় বলল, ভালোবাসা নাম্বার 5। ভোর 4:30টায় ঘুম ভাঙলো মধুর। নিজেকে মাহাতাবের বাহুবন্ধনীতে দেখে লাফিয়ে উঠল। ভয়ার্ত চোখে মাহাতাবের কুচকানো গেঞ্জির দিকে তাকিয়ে কাপা কাপা হাতে তা ঠিক করে দিল। এখন কি সে ঘুমের মাঝে মানুষের গেঞ্জি ধরে টানাটানি করে নাকি? এই অভ্যাস কবে থেকে হলো? কি আশ্চর্য, কি আশ্চর্য! ওয়াশরুম থেকে উঁচু করে এসে দেখে মাহাতাব উঠে পড়েছে। ঘুমে ফোলা ফোলা চোখ কুচকে বিছানায় বসে আছে। ঘুম ঠিকভাবে না হওয়ায় দারুণ মাথা ব্যথা করছে। চোখও হালকা জ্বালাপোড়া করছে। মধুর মন খারাপ হয়ে গেল। বেচারা রাতে তার জন্য ঘুমাতে পারেনি হয়তো। মুখ কালো করে মাহাতাবের কাছে গিয়ে ধীর গলায় বলল, মসজিদে যাবেন না? যাব। আচ্ছা, আমি নামাজে রুমে গেলাম। যাও। মধু বিষণ্ণ মনে নামাজ আদায় করতে চলে গেল। মাহাতাব সেদিকে তাকিয়ে রইল। মেয়েটা এত আদুরে কেন? সকালে মাহাতাব আজ দেরি করে উঠেছে। নামাজ পড়ে এসে আরো কয়েক ঘন্টা ঘুমিয়েছে সে। ঘুম ঠিকভাবে না হলে সারাদিন খারাপ যাবে, কোনো কাজ ঠিক হবে না। নাস্তার টেবিলে মেহেরাব বাদে বাকি সবাই মাহাতাবের জন্য অপেক্ষা করছে। লামিয়া উদাস মনে বসে আছে। ময়না বেগম কয়েকবার খেয়াল করলেও কিছু বলেনি। ইদানিং মেহেরাব খুব সকাল সকাল বেরিয়ে যায়, আসেও খুব দেরি করে। লামিয়ার মন খারাপের কারণ সে কিছুটা আঁচ করতে পারছে। তবে ভাইয়ের উপর তার বিশ্বাস এক চুলো কম নেই। তার ভাইয়েরা লাখে একটা, তাই সে নিশ্চিন্ত। ময়না বেগম নিজেও ডিপ্রেশনের রোগী। সে চায় না লামিয়া অযথা মন খারাপ করে ডিপ্রেশনে তলিয়ে যাক। আগে মেহেরাবের খবর নিতে হবে। ভাইয়ের উপর তার পূর্ণ ভরসা আছে। কিন্তু তার ভাই মানুষ, আর মানুষ বদলায়। মেহেরাব যদি বদলে গিয়ে কোনো কেলেঙ্কারি করে থাকে তাহলে সে লামিয়াকে নিচে দাঁড়িয়ে থেকে আবার বিয়ে দিবে। মনে মনে পাশের বাসার হ্যান্ডসাম ছেলেটাকে লামিয়ার জন্য ঠিকও করে ফেললো। যৌতুক হিসেবে মা আর মাহাতাবকে পটিয়ে এই বিল্ডিং এর 2nd ফ্লোর লিখে দিবে লামিয়ার নামে। স্বামী নিয়ে সেও এখানেই থাকবে। মেহেরাবের চোখের সামনে বরের হাত ধরে ঘুরে বেড়াবে লামিয়া। তখন বেয়াদবটা বুঝবে কেমন লাগে। ময়না বেগমের বিস্তর পরিকল্পনার মাঝেই মাহাতাব উপস্থিত হলো। চোখগুলো লাল হয়ে ফুলে আছে। কুলসুম বেগম চিন্তিত হলেন, ব্যস্ত গলায় বললেন, তোমার চোখে কি হয়েছে বাবা? এভাবে ফুলে আছে কেন? রাতে ঘুমাওনি? ঘুমেছে আম্মা, মাথা ব্যথা করছে তাই এমন দেখাচ্ছে। ঠিক হয়ে যাবে। খেয়ে মেডিসিন নিয়ে নাও। আজ পারলে অফিসে মিস দাও। অসুস্থ শরীর নিয়ে অফিসে যেতে হবে না। যেতেই হবে আম্মা, অনেক কাজ জমে আছে। আমি তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব, চিন্তা করবেন না। বেশি খারাপ লাগলে বাসায় চলে আসবো। কুলসুম বেগম মাথা নাড়লেন। ছেলে কাজের বেলায় খুব দায়িত্বশীল, তাই তাকে আটকানো উচিত হবে না। মধুর মুখ কালো দেখে ময়না বেগমের ভ্রু কুঁচকে গেল। এখন কি ওর জন্য ছেলে খুঁজতে হবে না কি? এভাবে মুখ ফুলিয়ে রাখার কি হলো? চোখ ছোট ছোট করে মাহাতাবের দিকে তাকিয়ে পরোটা চিবাতে লাগলো সে। এই পথ আবার কি করছে? ছোট্ট বউ এনে দিয়েছি, সারাক্ষণ বউয়ের আগে পিছে ঘুরবি, তা না করে ফ্যাক্টরির আগে পিছে ঘুরছে। বউগুলোর কপাল খারাপ। কুলসুম বেগম খেতে খেতে মাহাতাবকে বললেন, শেষ বয়সে এসে বিয়ে করেছো, বছর ঘুরতেই নাতি নাতনির মুখ দেখতে চাই। কবে মরে যায় ঠিক নেই। মরার আগে অন্তত বংশের প্রদীপ দেখে যেতে চাই। মাহাতাব বাদে সবার খাওয়া থেমে গেল।
মধু মাথা নিচু করে বসে আছে। লামিয়ার মন আবার বিষণ্ণতায় ভরে উঠল। ময়না বেগম মাকে কিছু বলতে গিয়েও থেমে গেল। মাহতাব যখন আছে তখন তার মুখ খোলার দরকার নেই, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাহতাবের ছোট্ট জবাব। আচ্ছা। মধু চোখ বড় বড় করে তাকালো মাহতাবের দিকে। ময়না বেগম আর্তনাদ করে উঠলেন। মায়ের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে কিছু বলতে গিয়েও বলল না। মায়ের আহ্লাদে আটখানা মুখ দেখে নিজেকে কন্ট্রোল করে ফেলল। লামিয়া নিজেও অবাক হয়ে তাকিয়ে আছে। মাহতাব ব্রেকফাস্ট শেষ করে সবাইকে বলে বেরিয়ে গেল। মধুর মনটা আবার খারাপ হয়ে গেল। শুধুমাত্র তার নাক ডাকার জন্য একটা সুস্থ মানুষ এভাবে অসুস্থ হয়ে গেল। এখন কেমন ভুলভাল বকছে। কষ্টে তার গলায় খাবার আটকে গেল। মনে মনে সে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল, আজ থেকে আর রাতে ঘুমানো যাবে না। দরকার হলে ভ্রুর সাথে চোখ টেপ দিয়ে আটকে দিবে, তবুও ঘুমাবে না। তাতে যদি মানুষটা সুস্থ হয়? তপ্ত দুপুরে রোদের প্রখরতায় মাটি ফেটে চৌচির হওয়ার অবস্থা। প্রচন্ড গরমে মানুষের জীবন হাঁসফাঁস করছে, তবুও কেউ থেমে নেই। হকার থেকে রাস্তায় ভিক্ষে করা বৃদ্ধ, রিক্সাওয়ালা থেকে দিনমজুর, কারোর বিশ্রাম নেয়ার ফুসরত নেই। ঘামে ভেজা শার্ট গায়ের সাথে লেপটে গেলেও কেউ বসে দুদণ্ড ছায়ার নিচে বসে নিজের ক্লান্ত শরীরটাকে একটু স্বস্তির পরশ দিতে চায় না, কারণ তাদের কাঁধে আছে একটা গোটা সংসারের দায়িত্ব। তাই বসে কিছুকাল জিরিয়ে নেওয়া তাদের জন্য বিলাসিতা ছাড়া কিছুই নয়। রাজধানীর নিউ মার্কেট এরিয়াতে জ্যাম আটকে এসব ভাবছিল লামিয়া। সকালে নাস্তা করে এসে বাসা থেকে বেরিয়েছে। অনেকদিন পর আজ সব বন্ধুরা একসাথে হবে। বিষণ্ণতা কাটাতে বন্ধুদের জুড়ি নেই, তাই আজ সারাদিন তারা বাইরে ঘুরে ফিরে কাটাবে। অনেকদিন হলো মেহেরাবের সাথে কোথাও বেড়াতে যাওয়া হয় না। মেহেরাব একজন দায়িত্বশীল ডক্টর, সময় করে উঠতে পারে না ঠিক মতো। লামিয়ার এতে কোনো অভিযোগ নেই, তার শুধু একটু ভালোবাসা পেলেই হবে। চারিদিকে চোখ ঘুরিয়ে লামিয়ার চোখ এক জায়গায় গিয়ে আটকে গেল। লামিয়ার গাড়ি থেকে অনেকটা দূরে মেহেরাব একটা মেয়ের সাথে দাঁড়িয়ে। মেয়েটা হয়তো কয়েক মাসের গর্ভবতী। দুজনের হাসি মুখ দেখে লামিয়ার হঠাৎ খেয়াল হলো সে মেহেরাবকে এভাবে অনেকদিন হলো হাসতে দেখে না। আহ, কি প্রাণ চঞ্চল হাসি, দেখলেই মন ভরে যায়। কিন্তু লামিয়ার মন ভরল না। চোখের পাতা আর ঠোঁট কেঁপে কেঁপে উঠল। কাপা কাপা হাতে হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করে কল করলো মেহেরাবকে। কয়েকবার রিং হওয়ার পরে মেহেরাব কল রিসিভ করলো। হ্যালো দামু, এই সময় কল করেছে, তুমি ঠিক আছো? বাসায় কারো কিছু হয়নি তো? সবাই ঠিক আছে মেহরাব, এমনি কল করলাম, তোমাকে খুব মিস করছিলাম। কোথায় তুমি? হসপিটালে? তোমার গলা কাঁপছে কেন লামিয়া? কেঁদেছো তুমি? আবার তোমাকে কেউ কিছু বলেছে? মিথ্যে বলবে না, খবরদার। মেহেরাবের চিন্তিত গম্ভীর মুখটার দিকে লামিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহেরাব চিন্তিত গলায় বারবার হ্যালো হ্যালো করছে। আরে ধর, আমি ঠিক আছি, তুমি অযথাই চিন্তা করো। আচ্ছা, কোথায় আছে বললে না তো? আমি নিউ মার্কেট এরিয়ায় আছে, আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, তার সাথেই কথা বলছি। সামিয়ার কথা বলেছিলাম না, ওর সাথেই দেখা। তুমি কোথায়? গাড়ির শব্দ শোনা যাচ্ছে। লামিয়া এতক্ষণ আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে হাসার চেষ্টা করে বলল, রত্নার সাথে বেরিয়েছি, আজ সারাদিন ঘুরবো। সারাদিন বাসায় থাকতে থাকতে হাঁপিয়ে গেছি। আচ্ছা যাও, সাবধানে থাকবে। কোনো সমস্যা হলেই সাথে সাথেই আমাকে কল করবে, মনে থাকবে। লামিয়া কল কেটে স্বস্তির শ্বাস নিল। মেহেরাব কান থেকে ফোন নামিয়ে মুচকি হেসে পাশের মেয়েটিকে কিছু একটা বলছে। মেয়েটাও হাসছে। লামিয়া জানে মেহেরাব তাকে নিয়েই কিছু একটা বলছে। মেহেরাবকে সন্দেহ করার জন্য এখন নিজের উপরেই রাগ হচ্ছে। এভাবে কিভাবে সে মেহেরাবকে সন্দেহ করতে পারে? নিজের কাছেই ছোট লাগছে। আজ মেহেরাবের কাছে ক্ষমা চেয়ে নেবে। মাহাতাব আজ দুপুরে বাসায় আসতে পারেনি। মিটিং এর জন্য আজ তাকে গাজীপুর যেতে হয়েছে। বিকেলের দিকে বাসায় আসবে বলেছে। আজ কুলসুম বেগমকে মধু নিজ হাতে খাইয়ে দিয়েছে। মাহাতাব না আসতে পারলেও সে তো আছে। ময়না বেগমের আজ নতুন রোগে ধরেছে। নিচের ফ্লোরের ভাড়াটিয়ার ছেলের বউ আজ ছাদে উঠে তার লাউ গাছের ডগা ছিঁড়ে নিয়েছে। দুপুরের আগে রহিমা ছাদে উঠেছিল ভেজা কাপড় দিতে। সেই এসে এই ভয়াবহ খবরটা ময়না বেগমকে দিয়েছে। তখন থেকেই ময়না বেগম কিছুক্ষণ পরপর সেই ভাড়াটিয়ার বাসায় গিয়ে তাকে শাসাচ্ছে। মধু গিয়ে কয়েকবার টেনে আনলেও সে আবার নতুন উদ্যমে নিচে চলে যাচ্ছে ঝগড়া করতে। রহিমা জরিয়ার খালাকে নিয়ে একটা টিম বানিয়েছে ময়না বেগম। কত বড় সাহস, তার গাছের লাউয়ের ডগা ছিঁড়ে নিয়ে আসে। কত সাধের বাগান তার। এই মেয়ে কিভাবে পারলো এমন নির্মম কাজ করতে? দেখো জব্বারের মা, তোমার
তোমার বউ আগেও অনেকবার এমন করছে। আজ সকাল সকাল আমার কাছে সবগুলো কচি ডগা ছিঁড়ে নিয়ে এসেছে। এত সাহস পায় কোথায় তোমার ছেলের বউ? আমি এখনো আমার ভাইদের জন্য শাকও নিইনি, আর এই মেয়ে নিজের মনে করে ছিঁড়ে নিয়েছে। কি অসভ্য মেয়ে এনেছ ছেলের জন্য, সামান্য তোমার ভদ্রতা জানে না। ময়না বেগমের রাগে লাল হওয়া মুখটা দেখে জব্বারের মা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ছেলের বউটা আস্ত বেয়াদব, কাউকে মানে না, কারো ধারও ধারে না, তাই বলে এমন কাজ করবে? লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না সে, কিন্তু তার বউয়ের মুখ বন্ধ নয়। সে সমানে ময়না বেগমের সাথে তর্ক করে যাচ্ছে। ডগা ছাড়াই কি এমন ক্ষতি হয়েছে আপনার? এত গলাবাজি করছেন কেন? ভাইদের এত টাকা থাকতেও ছোট লোকের মতো ব্যবহার। ময়না বেগম রেগে আগুন হয়ে গেল। রহিমা আর জুরি কয়েকবার তেড়ে গিয়েছে ওদের দরজার কাছে। খালা দুজনকে আটকে রেখেছে কোনো রকম। আশেপাশের ফ্ল্যাটের মানুষ সব বেরিয়ে এসেছে। সবাই এই মহিলার উপর বিরক্ত। এর ছোটলোকি স্বভাবের কথা কম বেশি সবাই জানে। ছাদে কাপড় দিলে একটা ক্লিপও পাওয়া যায় না। সব এই মহিলা নিয়ে আসে, বললে আবার পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে আসে। স্বামীর বেতন নেহাতি কম নয়, লাখ দেড়েক বেতন পায়, তবুও ছেঁচড়ামি ছাড়ে না। গলাবাজি কমিয়ে করো মেয়ে, নাহলে গলার রক ছিঁড়ে বেহালায় লাগিয়ে দিব। এত গলাবাজি করো কিভাবে? লজ্জা করে না? আমার ভাইয়েরা কোটি টাকা ইনকাম করে, তাতে তোমার কি? এখন বড় মন দেখিয়ে ভাইদের টাকা তোমার আলমারিতে রেখে যাব? অসভ্য মেয়ে। বলে সাবধান করে জবারে মা, এরপর এমন কিছু হলে আমি মাহাতাবের সাথে এই কথা বলবো। তোমার পুরনো ভাড়াটিয়া, তাই এবারের মতো মাফ করলাম। বউয়ের মুখে লাগাম টানো। জব্বর অফিস থেকে আসলে আমার সাথে দেখা করতে বলবা। মধু অসহায় চোখে 2 তলার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। ময়না বেগমকে টেনেও সরানো যায়নি। বিগত 2 ঘন্টা যাবৎ সে এভাবেই ঝগড়া করে যাচ্ছে। বড় লোকেরা এভাবে ঝগড়া করতে পারে এটা মধুর জানা ছিল না। শেষ পর্যন্ত কুলসুম বেগম এসে ধমকে ময়না বেগমকে বাসায় নিয়ে এসেছে। রহিমা আর জুরি মুখ কালো করে দাঁড়িয়ে আছে। ঝগড়া মন মতো না হওয়ায় তাদের মুখ ভার। ওই বেয়াদবের চুল ধরে 2টা ঝাঁকুনি দিতে পারলে একটু শান্তি লাগতো। তোমার বাড়াবাড়ি দিন দিন বেড়ে যাচ্ছে ময়না। এভাবে বস্তির মহিলাদের মতো ঝগড়া করতে গিয়েছো কেন? মান সম্মান কি আর রাখবে না? তোমার ভাই দুটোর সম্মানের কথা তো ভাবতে পারো। ছোট বাচ্চা নও তুমি, নিজেকে ঠিক করো। মাহতাবের সাথে এসব বিষয়ে কোনো কথা বলবে না, বুঝেছো? ময়না বেগম তার মায়ের কথাই কান দিলেন না। রহিমার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, নিচে গিয়ে লাউ শাকগুলো নিয়ে আসবে। আজ বাসায় লাউ শাক রান্না করা হবে। ওই অসভ্য যেন আমার লাউ গাছের আঁশও না পায়। রহিমা দাঁত কপাটি বের করে দৌড় দিল নিচে। তার উপর মহৎ কাজের দায়িত্ব পড়েছে। জড়িও পিছু নিয়েছে তার। খালা রান্নাঘরে চলে গেছে। কুলসুম বেগম মেয়ের খাম খেয়ালি পনা দেখে চরম চটে গেল। কাপা কাপা হাতে নিজের লাঠিটা নিয়ে নিজের রুমে চলে গেল। মধু কি করবে বুঝতে পারছে না। চলে যাবে নাকি ময়না বেগমের কাছে গিয়ে বসবে, এটা ভেবে সে বিভ্রান্ত। এদিকে এসো মধু, তোমার সাথে গোপন কথা আছে। ময়না বেগমের ষড়যন্ত্রের গলা শুনে মধুর মুখটা শুকিয়ে গেল। এদের ভাই বোনদের একদম বিশ্বাস নেই। কথা বলে সুস্থ মানুষকে হার্ট অ্যাটাক দিয়ে দেওয়ার অদম্য প্রতিভা আছে এদের। ধীর পায়ে ময়না বেগমের পাশে গিয়ে বসতেই সে ফিসফিস করে বলল, তোমাদের মধ্যে সব ঠিকঠাক চলছে তো? কবে সুখবর পাবো? মাহতাবের অ্যাক্টিভিটি কেমন? মধু মুখ পাংশুটে করে বসে রইল। মধু মনে মনে বলে, অ্যাক্টিভিটি মানে এসব কি ধরনের কথা? মারার হলে গুলি করে মেরে ফেলুন, এভাবে কথার বোম ফেলার কি দরকার? ময়না বেগম মধুর ফ্যাকাশে মুখ দেখে মুখ কুঁচকে ফেলল। মনে মনে তিনি 100 ভাগ শিওর তার ভাই বউয়ের কাছে ফিল করেছে। মন খারাপ করো না। মধু চুপ করে বসে রইল। মধুকে মন খারাপ করতে না বলে নিজেই মন খারাপ করে বসে রইল। ইস, এইটুকু মেয়েটার জীবন তিনি বরবাদ করে দিলেন। মাগরিবের আজানের পরপর মাহাতাব বাসায় ঢুকেছে। মধু নিজে দরজা খুলেছে। মাহাতাব মধুর দিকে তাকিয়ে হালকা হেসে রুমে চলে গেল। মধু নিজেও কিচেনে ছুটল 1 গ্লাস ঠান্ডা শরবত বানাতে। বিচারকে খুব ক্লান্ত দেখাচ্ছে। মাহাতাব ফ্রেশ হয়ে এসে দেখলো মধু তার জন্য শরবত আর হালকা কিছু নাস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। মাহাতাব হাতের ইশারায় বারান্দায় নিয়ে আসতে বলে ভেজা টাওয়াল নিয়ে বারান্দায় চলে গেল। মধু মাহাতাবের পেছনে বারান্দায় গেল। হাতে ট্রেটা ছোট টেবিলে রেখে নরম গলায় বলল, শরবতটি খেয়ে নিন, ভালো লাগবে। আমার পাশে এসে বসো, আরো বেশি ভালো লাগবে। মধু আবার ভরকালো। সারাদিন মন লাগামহীন কথা বলে। এখন এই জনাপেশিও শুরু করেছে। মাহাতাব 3 চুমুকে শরবত শেষ করে মধুর হাত ধরে তার পাশে বসিয়ে দিল। আমার কাছে থাকবে, ঠিক আছে?
ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারে কি ভাবলে? মধু ক্লান্ত শ্বাস ছাড়ল। এর উত্তর তার কাছে নেই। আমি সব বুঝি না। তাহলে কি আমি বুঝে নেব? অভিযোগ করবে না তো? তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। ইব্রাহিম বাড়ির পরিবেশ আজ সকাল থেকেই থমথমে। সবসময় শান্ত থাকা মাহাতাবাজ সিংহর মতো হিংস্র চোখে মেহেরাবের দিকে তাকিয়ে আছে। মেহেরাব স্তব্ধ হয়ে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। কি থেকে কি হয়ে গেল কিছুই তার মাথায় ঢুকছে না। লামিয়া তাকে ছেড়ে গেছে। এই মেয়েটা তো তাকে ছাড়া এক রাত থাকতে পারে না। তাহলে আজ কিভাবে তাকে ছেড়ে গেল? এখন রাতে সে কিভাবে ঘুমাবে? মেহেরাবের বাহুতে মাথা না রাখলে তো তার ঘুম হয় না। ইস, কাল সারা রাত মেয়েটা হয়তো ছটফট করেছে। এখন নিশ্চয়ই মাথা ব্যথায় অস্থির হয়ে এদিক সেদিক পায়চারি করছে। লামিয়া ঠিক আছে তো? কার বাসায় গেল? মামার বাড়িঘর তো যায়নি। তাহলে কি করেছিস তুই মেহরাব? মেয়েটা বাড়ি ছাড়লো কেন? সত্যি করে বল। ময়না বেগম সহ বাসার সবাই কেঁপে উঠল। মধু এক কোণে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে। মাহাতাব আর তার বিয়ের 1 মাস পার হয়েছে সবে, কিন্তু এবারের প্রত্যেকটা মানুষের সাথে যেন তার 1000 বছরের সম্পর্ক। মাহাতাবের হুঙ্কারে মেহরাব মাথাটা হালকা উঁচু করলো। টলমলে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে কিছু একটা বলতে চাইল সে, কিন্তু ঠোঁট দুটো আলাদা করতে পারল না। কয়েকবার কেঁপে উঠলো, মুখ থেকে কোনো শব্দ বের হলো না মেহরাবের। নিদারুণ অসহায় চোখে তাকিয়ে শুধু নিজের মাথা নাড়িয়ে বলল সে কিছুই জানে না। কুলসুম বেগম এতক্ষণ চুপ থাকলেও এবার কিছুটা অস্বস্তি নিয়েই বলল, আমার মনে হয় লামিয়া অন্য কারোর সাথে। মা, মা, বাকি কথা আর মুখ থেকে বের করতে পারল না সে। 3 ছেলে মেয়ে একসাথে গর্জে উঠল। সারা জীবন যা কখনো হয়নি আজ তা হলো। মায়ের উপর গলা উঁচু করলো তারা। মাহাতাব বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেছে। তার মা এমন কথাও বলতে পারে? কুলসুম বেগম ছেলে মেয়েদের চোখের দিকে তাকানোর সাহস করলেন না। কিন্তু গত কয়েকটা দিন লামিয়া সবকিছুতেই কেমন উদাসীন ছিল। ঘন ঘন ফোন আসতো। ফোনে কথা বললেই লামিয়ার মুখটা বিষণ্ণতায় ঢেকে যেত। কুলসুম বেগম অনেকবার বিষয়টি খেয়াল করেছেন। কয়েকবার লামিয়ার সাথে কথা বলতে গিয়েও নিজেকে থামিয়ে দিয়েছে। তিনি ভেবেছেন স্বামী স্ত্রীর মান অভিমান চলছে হয়তো, তাই আর আগ বাড়িয়ে কিছু বলেননি। কিন্তু এখন আফসোস হচ্ছে। জিজ্ঞেস করলে অন্তত নিজের মনকে সান্ত্বনা দেওয়া যেত। তুমি এমন কথা কিভাবে বলে মা? লামিয়াকে তো আর আজ নতুন দেখছো না? তাহলে মাঝে মাঝে তো আঙুল নিজের দিকেও একটু তুলতে পারো। সে তো জমজমের পবিত্র পানি নয়। ছেলের কাছে জিজ্ঞেস করো তার কারোর সাথে পরকীয়া চলছে কিনা। ময়না বেগমের এমন কথায় সবাই অবাক চোখে মেহরাবের দিকে তাকালো। মেহরাব নিজেও অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে তার আপার দিকে। পরকীয়া? সে কি এতটাই জঘন্য? বউ রেখে বাইরে পরকীয়া করবে? এসব কি বলছো আপা? আমাকে নিয়ে এমন কথা কিভাবে বলতে পারলে? তুমি তোমার ভাইকে চেনো না? আমি কেন এমন করব? ভাইয়া, তুমি কেন চুপ করে আছো? আরে আমি ভালোবাসি আমার বউকে। অন্য মেয়ের কথা কোনোদিন চিন্তাও করিনি। আল্লাহর দোহাই লাগে, আমাকে এতটা নীচ ভেবো না। মেহরাব নিজের শান্ত খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। চিন্তায় অস্থিরতায় ক্রমশ হাইপার হয়ে উঠছে। নিঃশ্বাস ক্ষণ হয়ে আটকে আটকে আসছে তার পরিবার, যেখানে সে জন্ম থেকে বড় হয়েছে, যাদের সাথে তার জীবনের 34 বছর কেটেছে, তারাই তাকে অবিশ্বাস করছে। এত বড় একটা অভিযোগ তার বিরুদ্ধে নির্দ্বিধায় করে ফেলল। মেহরাব হাত পা ছড়িয়ে আবার ফ্লোরে বসে পড়ল। মাহাতাব উঠে গিয়ে মেহরাবকে শান্ত করার চেষ্টা করছে। মেহরাব এতটাই উত্তেজিত হয়ে গেছে যে কোনো সময় প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে। নিজেকে সামলা মেহরাব। তোর কি আমাদের কাছে ফেলনা নয়, ভুল তুই করেছিস। লামিয়াকে অনবরত ইগনোর করেছিস। সবকিছু আমার চোখে ধরা পড়ে মেহরাব। বাড়ির অভিভাবক আমি, চোখ কান বন্ধ তো রাখতে পারে না। আমি কি করেছি ভাই? আল্লাহর দোহাই লাগে, আমাকে বলো আমি কি করেছি? সবাই কেন আমার দিকে আঙুল তুলছে? লামিয়া কেন আমাকে ছেড়ে চলে গেছে ভাই? আমাকে বলো প্লিজ, আমি আর এসব দিতে পারছি না। মেহরাবের বেদনায় নীল হয়ে যাওয়া মুখের পানে তাকিয়ে মাহাতাব আর কিছু বলতে পারল না। সে তার ভাইকে চিনে, তার ভাই এমন কিছু করতে পারে না। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতেই বাসার কলিং বেল বেজে উঠল। রহিমা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। সবাই ভেবেছে হয়তো লামিয়া এসেছে। সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে বাসায় প্রবেশ করলো এক অচেনা মেয়ে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা প্রেগনেন্ট। মেহরাব উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল দরজার দিকে। কাঙ্ক্ষিত মুখ না দেখে চোখ নামিয়ে ফেলল সে। লামিয়া ছাড়া এখন আর কোনো কিছুতেই তার আগ্রহ নেই। রাত 2টো থেকে সকাল 8টা পর্যন্ত পরিচিত সব জায়গায় পাগলের মতো খুঁজেছে লামিয়াকে। মাহাতাবও তার সাথেই ছিল। সব তো ঠিক ছিল, তাহলে হঠাৎ কি এমন হলো যে লামিয়ার চলে যেতে হলো?
অপরিচিত মুখটা দেখেই সবার মুখ আগের চেয়ে বেশি থমথমে হয়ে গেল। মাহাতাব ছাড়া বাকি সবাই মুখ কুচকে তাকিয়ে আছে। মাহাতাব মেহেরাবকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। মধু একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে তার একদম ভালো লাগেনি। কাল বিকেলেও এই মেয়ে বাসায় এসেছিল। বাকিরা যে যার রুমে ঘুমাচ্ছিল। একমাত্র শেয়ার জুড়ি কিচেনে বিকেলের নাস্তা বানানোর কাজে ব্যস্ত ছিল। এই মেয়ে তো কাল লামিয়ার সাথে দেখা করেছে। তারপর থেকেই লামিয়া সারাটা সময় কেমন মনমরা হয়েছিল। ভেতরে এসে কলেজা, তোমার জন্য অপেক্ষা করছিলাম। এলিজা ধীর পায়ে এসে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। মাহাতাব ইশারায় বসতে বলল তাকে। ময়না বেগমের পাশের সোফায় গিয়ে চুপচাপ বসে পড়ল সে। মধু, এলিজার জন্য পানি নিয়ে এসো। জি। মধু কিচেনে চলে যেতেই মাহাতাব সিঙ্গেল সোফায় বসে শান্ত চোখে তাকালো এলিজার দিকে। চোখ ঘুরিয়ে একবার মেহেরাবের নির্জীব মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কালী বাসায় কেন এসেছিলে? এলিজার বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। এসির নিচেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মাহাতাব শান্ত হয়ে থাকলেও তার ভয়ে এলিজার কলিজা শুকিয়ে গেছে। মাহাতাবকে সে মৃত্যুর মতো ভয় পায়। মেহেরাবের মুখের অবস্থা দেখে সে বুঝে গেছে বাসায় কি হয়েছে। কাপা কাপা হাতে কপালের ঘাম মুছে জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। মধু ততক্ষণে তার সামনে পানি এনে রেখেছে। পানি খেয়ে দ্রুত জবাব দে এলিজা। বিষয় যখন আমার পরিবার, তখন একজনও ছাড় পাবে না। মাহাতাবের শক্ত গলা শুনে তাড়াতাড়ি পানির গ্লাস নিয়ে ঢকঢক করে খেয়ে ফেললো এলিজা। মেহেরাব উঠে এসে অবাক গলায় বলল, তুই কাল আমাদের বাসায় এসেছিস? কই, আমাকে তো কিছু বলিসনি। বলবে কেন? নিজের কুকিরদের কথা কে ঢোল পিটিয়ে বলে? কি বলছো ভাইয়া? আমি কিছুই বুঝতে পারছি না, প্লিজ একটু খুলে বলবে? এসব ভালো লাগছে না মাহতাব। ঠিক করে বল, কি করেছে এই মেয়ে? সবার আগুন দৃষ্টি মুহূর্তেই এলিজাকে জ্বালিয়ে দিবে এমন ভাব যেন। ময়না বেগম তো পারলে এখনই দুঘা লাগিয়ে দেয়। মাহাতাব মধুকে ইশারা করলো ময়না বেগমের কাছে যেতে। কখন মেরে দেয় বলা যায় না। মধু ময়না বেগমের পাশে গিয়ে বসলো। তার এক হাত নিজের হাতে নিয়ে তাকে আশ্বস্ত করলো। কুলসুম বেগম মুকুচকে রেখেছে। সবকিছু বাড়াবাড়ি মনে হচ্ছে তার। এলিজার নীরবতা দেখে মাহাতাব ঠান্ডা গলায় হুমকি দিয়ে বলল, দেখো মেয়ে, বেশি কথা আর ন্যাকামি আমার একদম পছন্দ নয়। মুখ খুলে সত্যিটা বলো, নাহলে আমি এক্ষুনি থানায় কল করবো। লামিয়াকে কিডন্যাপ করার অপরাধে জেলে পচে মরতে হবে। আর আমি এটা নিশ্চিত করবো তুমি যাতে কোনোভাবেই ছাড়া না পাও। মেহেরাব শুধু অবাক চোখে তাকিয়ে আছে। কি হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না। আমি লামিয়া? কি বলছি? আমার পেটে মেহেবের বাচ্চা? সে লামিয়া কে আর চাই না, তাই আমার সাথে সম্পর্ক গড়ে তুলছে। মেহেরাব ধপ করে বসে পড়ল। ময়না বেগম ফুঁসে উঠেছে। মধুর হাত এক ঝটকায় ছাড়িয়ে কষিয়ে চর লাগিয়েছে লিচার গালে। মাহাতাব ময়না বেগমকে ছাড়িয়ে নিয়েছে সাথে সাথে। এই মেয়েকে সে ছাড়বে না। তার পরিবার ভাঙার চেষ্টা করে কত বড় ভুল করেছে তা হারে হারে টের পাওয়াবে তাকে। আপা, তুমি লেগে যাবে তো। এভাবে কি হাইপার হয়? এসো, এসে চুপ করে বসো। মধু হাঁ করে তাকিয়ে আছে ভাই বোনের দিকে। 2 টনের থাপ্পড় লাগিয়েছে লিচাকে, অথচ ভাই বলছে তার বোনের লাগিয়ে লেগে যাবে। কি আশ্চর্য! কাল থেকে 1 কেজি চালের ভাত খাবি প্রতিদিন। এমন দুর্বল বউ আমার একদম পছন্দ না। মাহাতাবের কথা শুনে মধু মুখ কালো করে ফেলল। আবার এত শক্তি যে কই থেকে আসে কে জানে। এখন এখানে তার কি দোষ? তোমরা কি বিয়ে করেছো? কুলসুম বেগমের সন্দিহান প্রশ্নে সবাই বিরক্ত হলো। মাহাতাব ময়না বেগমকে শান্ত করে বসিয়ে মায়ের দিকে তাকিয়ে ভরাট গলায় বলল, আম্মা, বুঝদার মানুষেও অবুঝের মতো কথা আপনার কাছ থেকে আমাদের কারোরই কাম্য নয়। দয়া করে পরিস্থিতি বুঝে কথা বলো। কুলসুম বেগম কপালে ভাঁজ ফেলে ছেলের দিকে তাকালো। ছেলে মেয়েদের এমন ব্যবহারে সে বিরক্ত। বিয়ের 6 বছরেও যখন তাদের কোনো সন্তান নেই, তাহলে মেহেরাব আরেকটা বিয়ে করতেই পারে। এতে দোষের কিছু নেই। সে তো আর লামিয়াকে ফেলে দিচ্ছে না। লামিয়াও আগের মতোই এ বাড়িতে থাকবে। যে সংসারে বাচ্চা কাচ্চা নেই সে সংসারকে কি সংসার বলে? তোমরা বাড়াবাড়ি করছো মাহতাব। মেহেরাব যদি এই মেয়েকে বিয়ে করে থাকে, আমি তো এখানে দোষের কিছু দেখছি না। আমি চাই মেহেরাব সন্তানের মুখ দেখুক। এখানে ভুলটা কোথায় বলবে? মেহেরাব ছাড়া বাকি সবাই আহত চোখে কুলসুম বেগমের দিকে তাকিয়ে আছে। ময়না বেগম কিছু বলতে গিয়েও মাহাতাবের ইশারায় থেমে গেল। মেহেরাব আগের মতোই মাথা নিচু করে বসে। খালা সহ রহিমা আর জুড়ি কিচেনের সামনে দাঁড়িয়ে আছে। সবার চোখেই অশ্রু জমেছে। কুলসুম বেগমের প্রশ্রয়ের কথায় এলিজা যেন একটু সাহস পেল। আগের মতো ভয়ের আভা তার মুখে আর দেখা যাচ্ছে না। মাহাতাব সবার চোখের দিকে তাকিয়ে
মাহাতাব সবার দিকে চোখ বুলিয়ে মেহেরাবকে উদ্দেশ্য করে বলল। তুই কি নিজের ব্যাপারে কিছু বলতে চাস? মেহেরাব কারো দিকে তাকালো না, দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রইল সে। পুরো জীবনটাকে অর্থহীন লাগছে তার কাছে। পরিবারের মানুষগুলোও তাকে বিশ্বাস করছে না। লামিয়া তাকে ছেড়ে চলে গেছে, এখন আর নিজেকে নির্দোষ প্রমাণ করে কি হবে? মায়ের এমন খাপছাড়া ব্যবহার দেখে ময়না বেগম তেতে উঠল। এলিজার দিকে তেড়ে গিয়ে রাগে গড়গড় করতে করতে বলল, এই মেয়ে মুখ খোল, এরকম নোংরা কাজ কেন করেছিস? আমার ভাই কোনোদিনও এমন কাজ করবে না, আমরা সবাই তা ভালো করে জানি। এখন যদি সত্যি কথা না বলিস তাহলে এই মুখ নিয়ে আর বের হতে পারবি না। তোর ওই মুখ ভেঙে আমি স্টোর রুমে রেখে দিব। আহ ময়না, অভদ্রের মতো ব্যবহার করছো কেন? বাচ্চা যদি মেহেরাবের হয় এটা তো খুশির কথা, তোমরা অযথাই ঝামেলা করছো। তুমি চুপ করো আম্মা, তোমার বিবেচনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি এই বাড়ির মুরব্বী, তোমার এমন অবিবেচকের মতো কথা মানায় না আম্মা। এই মেয়ে, তুই মুখ খুলবি নাকি আমি তোর মুখ ভাঙবো? এলিজা থরথর করে কাঁপছে। এক থাপ্পড় খেয়ে তার গাল টনটন করে ব্যথা করছে। আরেকটা খেলে দাঁত আর মুখে থাকবে না, সব পেটে চলে যাবে। মাহাতাব এখন আর ময়না বেগমকে আটকাচ্ছে না। সে চুপচাপ গম্ভীর হয়ে বসে আছে, স্থির দৃষ্টিতে মা আর ভাইকে দেখে যাচ্ছে। এই মেয়ের কথায় তার কোনো আগ্রহ নেই। মধু গোল গোল করে ময়না বেগম আর এলিজাকে দেখছে। কখন ময়না বেগম আরেকটা দিয়ে গাল লাল করবে সে অপেক্ষা। অসভ্য মেয়ে একটা। রহিমা, আমার জন্য হাতুড়ি নিয়ে আয়। এই মেয়ে এইভাবে মুখ খুলবে না। এলিজা কেঁপে উঠল। সোফার এক পাশে সেটে গিয়ে ভয়ার্ত গলায় বলল, বলছি মাসখানেক আগে আমার মেহরাবের সাথে দেখা হয় নিউ মার্কেট এরিয়ায়। তখন কথায় কথায় জানতে পারি মেহরাবের কোনো সন্তান নেই। মেহরাবের এই নিয়ে কোনো মন খারাপও ছিল না, তবে সে লামিয়াকে নিয়ে চিন্তিত ছিল। লামিয়া নাকি ইদানিং মেহরাবকে সন্দেহ করতে শুরু করছে, অদ্ভুত সব ব্যবহার করে। তাই ও একটা বাচ্চা দত্তক নিতে চাইছিল। আমার তখন সদ্য ডিভোর্স হয়েছিল। এই বাচ্চাটা আমি নিজেও রাখতে চাইছিলাম না। অ্যাবর্শন করতে গিয়েও কিছু কমপ্লিকেশনের কারণে করতে পারিনি। তাই আমি মেহরাবকে অফার করি আমার বাচ্চাটা দত্তক নেওয়ার জন্য। মেহরাব খুশি মনে রাজি হয়ে যায়। তারপর থেকে মেহরাব আমার খুব যত্ন নিত। আমার কখন কি লাগবে তা কখনো বলতে হয়নি, বলার আগেই মেহরাব সব হাজির করেছে। ওর কেয়ার দেখে আমার মনে লোভের জন্ম হয়, কারণ আমার স্বামী কখনো আমার এভাবে খেয়াল রাখেনি। ভিনদেশি হওয়ায় দরুন ওদের মধ্যে এমন কেয়ারিং ভাবটা কাজ করে না। তাই আমি ভাবলাম মেহরাব যেহেতু আমার সন্তানকে নিজের পরিচয় দিচ্ছে, সেখানে আমাকে দিলে দোষ কোথায়? লামিয়ার জায়গায় আমিও তো থাকতে পারি। তাই আমি কাল এ বাসায় আসি। লামিয়া এমনিতেও মেহরাবের উপর সন্দেহ ছিল। আমার সবকিছু গুছিয়ে বলারও কিছুটা কনফিউজ হয়। পুরোপুরি বিশ্বাস করাতে আমি লামিয়ার সামনে মেহরাবকে কল করি। মেহরাব রিসিভ করতেই আমি বলি, তোর মেয়ে আমাকে বিরক্ত করছে, একেবারে তোর মতন হবে দেখবি, যেমন বাবা তেমন মেয়ে। দেখতে হবে না মেয়েটা কার। আমাদের কথাবার্তা শুনে লামিয়া বিশ্বাস করে নেয় এটাই মেহরাবের সন্তান। আমি লামিয়াকে অনুরোধ করি এই বাড়ি ছেড়ে চলে যেতে। তার জন্য মেহরাব আমাকে এই বাড়িতে আনতে পারছে না। লামিয়া শুধু চুপ করে আমার কথা শুনেছে। আমিও খুশি মনে ফিরে গিয়েছি কাল। লামিয়া যেহেতু চলে গেছে, তখন তার জায়গা আমি থাকলে সমস্যা কোথায়? আমার সন্তান তার সত্যিকারে মায়ের ভালোবাসা পাবে। পরবর্তীতে আমরা আবার বাচ্চা নিব। আপনি বলুন আন্টি, আমাকে মেনে নিতে তো আর কোনো আপত্তি থাকার কথা না? এলিজার গালে আরেকটা চর পড়েছে, আর এবার মেরেছে স্বয়ং কুলসুম বেগম। অতটা জোরালো না হলেও ভালোই লেগেছে এলিজার। সে এখনো গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কুলসুম বেগম নিজের জায়গায় বসে শ্বাস টানতে টানতে বলল, পুলিশকে কল করো মাহাতাব, এই মেয়েকে এক্ষুনি পুলিশে দিব, ক্রিমিনাল একটা। মাহাতাব আগেই পুলিশে খবর দিয়েছে, তাই মাকে আশ্বস্ত করে শান্ত হতে বলল। পুলিশ সব জায়গায় লামিয়ার খোঁজ করেছে। মেয়েটা কোথায় আছে কে জানে। রহিমা, আমাকে পানি দে। আচ্ছা ভাইজান। রহিমা যেতে যেতে আফসোসের গলায় বলল, আমার
মারার কি দরকার ছিল? আফায় মারলেই তো ভালা কইরা দিতে পারতো। নাগিন বিটি। মেহরাব, মেহেরাব আগের মতোই চোখ বন্ধ করে বসে আছে। ভাইয়ের ডাকে চোখ তুলে তাকালো। সবার দিকে একবার চোখ বুলিয়ে মলিন হাসলো। এতগুলো বছরেও আমি তোমাদের বিশ্বাস অর্জন করতে পারিনি ভাই, আফসোস। আমরা তাকে বিশ্বাস করি, তাই এই মেয়েকে তোর মুখোমুখি করেছে, যাতে সবকিছু তোর সামনে আসে। কাল রাতে যখন লামিয়াকে পাওয়া যাচ্ছিল না, তখন মধু আমাকে বিকেলের ঘটনা বলে। আমি ছাদের সিসিটিভি চেক করে দেখে এই মেয়েকে সন্দেহ হয়, তাই আজ সকাল হতে ওকে ডেকে পাঠিয়েছে। তুই ব্যাপারটা লামিয়ার সাথে শেয়ার করতে পারতি, তাহলে আজ এই পরিস্থিতিতে পড়তে হতো না। স্বামী স্ত্রীর মাঝে কখনো তৃতীয় কাউকে আনতে নেই মেহরাব। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া চাই কাছের মতো স্বচ্ছ। গোপনীয়তা আসলে সেখানে সন্দেহের সৃষ্টি হয়। অন্তত পক্ষে আমার সাথে আলোচনা করতে পারতে। আমি চেয়েছিলাম ভাই, সব কিছু সামলে আমি তোমাদের সবার সাথে আলোচনাও করতাম। লামিয়াকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আমি। এমন কিছু হবে আমি স্বপ্নেও ভাবিনি। এই মেয়েকে আমার সামনে থেকে সরো ভাই, আমি কি করে ফেলবো আমি নিজেও জানি না। রহিমা কুলসুম বেগমকে পানি দিয়ে মাহাতাবকে বলল। পুলিশ আইছে ভাইজান। ভেতরে নিয়ে আয়। রহিমা দরজার দিকে ছুটল। এলিজা বারবার সবার কাছে ক্ষমা চাইছে, কেউ তাকে পাত্তা দিচ্ছে না। ময়না বেগম কিছুক্ষণ পরপর কটমট করে তাকাচ্ছে। মাহাতাব তার এক হাত ধরে রেখেছে, তাই সে কিছু করতে পারছে না। পুলিশ ভিতরে আসতেই মাহাতাব তাদের সাথে হাত মিলিয়ে বসতে বলল। লামিয়ার কোনো খবর পেয়েছেন অফিসার? জি স্যার, সে বনানীতে তার এক ফ্রেন্ডের বাসায় আছে। ফোন কিছুক্ষণের জন্য অন করেছিল। আমরা লোকেশন ট্র্যাক করে সেখানে গিয়েছিলাম। ম্যাম বলেছে সে নিজের ইচ্ছায় সেখানে গিয়েছে, আর সে এ বাড়িতে আসবে না। ঠিক আছে, বাকিটা আমি সামনে নেব। আপনি আপাতত এই মেয়েকে নিয়ে যান, আমি পরে থানায় গিয়ে সব ফর্মালিটিস পূরণ করে আসবো। ঠিক আছে স্যার। পুলিশ এলিজাকে নিয়ে যেতেই মেহেরাব উঠে কুলসুম বেগমের মুখোমুখি দাঁড়ালো। মায়ের গালে হাত রেখে করুণ গলায় বলল। আমার সন্তান চাই না আম্মা, সন্তান ছাড়াও আমি বেঁচে থাকবো, কিন্তু লামিয়াকে ছাড়া আমি মরে যাব। আম্মা, লামিয়ার জায়গা অন্য কাউকে দাও, আমার এই জীবন থাকতে সম্ভব না। ওকে আর এইসব নিয়ে কিছু বলুন আম্মা, ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমি অনুরোধ করছি আম্মা। ভাই, আমি লামিয়াকে আনতে চাচ্ছি, আমি ওকে নিয়ে ফ্ল্যাটে ফিরে যাব। তুমি কি যাবে আমার সাথে? দুই ভাই বেরিয়ে গেল। ময়না বেগম আঁচলে মুখ গুজে কাঁদছেন। লামিয়াকে মেহেরাব আর এখানে আনবে না। মধুর মনও খারাপ হয়ে গেছে। লামিয়াকে ছাড়া বাসা ফাঁকা ফাঁকা লাগে। বাসার সবার মন খারাপ হয়ে গেল। লামিয়ার সামনে মাথা নিচু করে বসে আছে মেহেরাব। লামিয়ার বান্ধবী মনি কিচেনে মেহেরাবদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছে। মেহেরাবের শুকনো মুখই বলে দিচ্ছে সকাল থেকেই তার পেটে কিছু পড়েনি। মেহেরাব আসার পর থেকেই চুপ করে আছে। লামিয়ার প্রতি অভিমান তার মুখ থেকে কথা বের করতে দিচ্ছে না। মাহাতাব এসেই লামিয়াকে করা ধমক দিয়েছে। এরকম বোকামি কেউ করে? আমরা কি সবাই মরে গেছিলাম? আমাদের বলা যেত না? তুমি কাজটা ঠিক করো না লামিয়া। অন্তত মেহরাবের সাথে বসে সব ডাউট ক্লিয়ার করতে পারতে। সম্পর্কে বিশ্বাসের ভরসা থাকতে হয়। ভালোবাসার সম্পর্ক তুমি বই বেড়াতে পারবে, কারণ একসাথে থাকতে গেলে ভালোবাসা না হলেও একটা মানুষের প্রতি মায়া জন্মে যায়। আর ভালোবাসার চেয়ে মায়া প্রখর, কিন্তু বিশ্বাস আর ভরসা না থাকলে ভালোবাসার সম্পর্ক ভাঙতে সময় লাগে না। আশা করি আমার বোকামি আর কখনো করবে না। লামিয়া নীরবে অশ্রু ঝরাচ্ছে। তার ভুলটা কোথায়? সে তো মেহেরাবের ভালোর জন্যই তাকে ছেড়ে এসেছে। মাহাতাব সংক্ষেপে সবকিছু খুলে বলল লামিয়াকে। লামিয়া অপরাধ বোধে মেহেরাবের দিকে তাকাতে পারছে না। মেহেরাব আসার পর থেকে একবারও তার দিকে তাকায়নি। এতেই লামিয়ার কষ্টে বুক ফেটে যাচ্ছে। সে কি অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে মেহেরাবকে? মনি টেবিলে নাস্তা দিয়ে লামিয়াকে ডেকে বলল। ভাইয়াদের নিয়ে টেবিলে আয়, আগে খাওয়া দাওয়া, তারপর বাকি কথা বলা যাবে। সকাল থেকে যে পেটে কিছু পড়েনি সে খেয়াল আছে? বড় ভাই আসুন, দুলু ভাই আপনিও আসুন। আমরা কিছু খাবো না মরি, এত কষ্ট করার জন্য ধন্যবাদ। বাসার সবাই চিন্তা আছে, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমার বোনটাকে দেখে রাখার জন্য ধন্যবাদ। তুমি বরং আমাকে এক কাপ চা দাও, তাহলেই হবে। মাহাতাবের কথাই মনি দীর্ঘশ্বাস ছাড়ল। মাহাতাব যে এখানে খাবে না তা সে ভালো করেই জানতো, তবুও সে নিজের মতো আয়োজন করেছে। টেনশনে বাড়ির কারোর পেটে যে দানা পানি পড়েনি তা সে জানে। তাদের অভুক্ত রেখে মাহাতাব মরে গেলেও খাবে না। মনি দুজনকেই চা দিল। মেহেরাব দুই চুমুক দিয়ে আর খেলো না। মাহাতাব নিজের চা শেষ করে লামিয়াকে বলল। এবার যাওয়া যাক লামিয়া,
তোমরা এসো, আমি নিচে যাচ্ছি। আমিও আসছি ভাই। মাহাতাব ছোট ভাইয়ের দিকে তাকিয়ে আর কিছু বলল না। মেহেরাব ও মাহাতাবের সাথে বেরিয়ে গেল। যাওয়ার আগে মনিকে ধন্যবাদ দিতে ভুলো না। লামিয়া নিজের প্রতি এই অবহেলা মেনে নিতে পারছে না, শব্দ করে কেঁদে যাচ্ছে। মনি বিরক্ত হয়ে মুখ কুচকে বলল, এখন কান্দোস কেন? জামাইরে ফালাইয়া আহনের সময় মনে আসিল না? ব্যর্থ পেটে তুমি কি মনে করছিলা তোমারে আইয়া কোলে নিয়া বইয়া থাকবো? এবার যাও, জামাই রাগ ভাঙাও। ভাই আর একটা বিয়ে করলে একদম ঠিক হইতো। বেশি ভালোবাসতো তো, তাই হুঁশ নাই। যেমনি মন চায় অবহেলা করো। এখন বুঝো মজা, সর সামনে থেকে। আর ওই দরজার দিকে যা, তাড়াতাড়ি বাই হ, তাড়াতাড়ি বেটি। লামিয়ার কান্না থেমে গেল। মনির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুই বেয়াদব, তোর 14 গোষ্ঠী তার ছিঁড়া। তোর বাসায় না থাকলে কি হবে? হ্যাঁ, আবার কি বাড়ি ঘর নেই? গেলাম আমি, অসভ্য মাইয়া। লামিয়া হনহন করে বেরিয়ে গেল। মনি সেদিকে তাকিয়ে হালকা হেসে চা খাওয়ায় মন দিল। সকাল থেকে তার পেটেও কিছু পড়েনি। মেহেরাম ভাইয়ের দিকে কপাল কুচকে তাকিয়ে রাগী গলায় বলল, তুমি ওকে বকা দিলে না কেন? জোরে ধমকও দাওনি। দিয়েছে। এটাকে ধমক বলে? আরো কিছু বলা দরকার ছিল। আসলে ভালো করে বকে দিবে, না হলে আবারও এমন করবে। পারবো না, তুই দিস। মাহতাবের সোজা জবাবে মেহেরাব বলার মতো আর কিছু খুঁজে পেল না। সে কিভাবে বকবে? আজ পর্যন্ত তো কখনো একটা ধমকও দেয়নি। সে তো শুধু ভালোবেসেছে। এখন মনে হচ্ছে ধমক দেওয়া দরকার ছিল। মাঝে মাঝে বকাঝকা করলে প্র্যাকটিস থাকতো, তাহলে এখন তা কাজে লাগাতে পারত। কি এক ঝামেলা! মেহেরাব আবার মুখ কুচকে রইল। এবার লামিয়ার সাথে সে টানা 3-4 ঘন্টা কথা বলবে না। এটা লামিয়ার শাস্তি। লামিয়া এসে কাচুমাচু করে দাঁড়ালো। মেহেরাব অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। মাহতাব ভাইয়ের বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে রাখা দেখে মনে মনে হাসলো। লামিয়াকে গাড়িতে উঠতে বলে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়লো। মেহেরাব হন্তদন্ত হয়ে বলল, তুমি ওখানে বসলে কেন? আমি চালাচ্ছি। পিছনে বস। ভাইয়ের গম্ভীর গলা শুনে মেহেরাব আর কিছু বলল না। চুপচাপ লামিয়ার পাশে গিয়ে বসে পড়লো। তবে লামিয়ার দিকে ফিরেও তাকালো না। আমিও বাড়ি যাবো ভাইয়া। কিন্তু মেয়েরা ফ্ল্যাটে যেতে চাইছে। লামিয়া মেহেরাবের দিকে একবার আর চোখে তাকিয়ে মিনমিনে গলায় বলল, আমার ওখানে একা একা থাকতে ভালো লাগে না, বাড়িতে নিয়ে চলুন না। মাহতাব মেহেরাবের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে বলল, ঠিক আছে। মেহেরাবও আর কিছু বলল না। সবার প্রতি তার ভালোবাসা আছে, শুধু তার বেলায় অবিচার। বাসায় পৌঁছাতেই সবাই লামিয়াকে ঘিরে ধরলো। মেহেরাবও আর কিছু বলল না। সবার প্রতি তার ভালোবাসা আছে, শুধু তার বেলায় অবিচার। বাসায় পৌঁছাতেই সবাই লামিয়াকে ঘিরে ধরলো। ময়না বেগম কতক্ষণ বকাঝকা করে আবার নিজেই জড়িয়ে ধরে বসে আছে। মধুও এক পাশ থেকে জড়িয়ে ধরে আছে লামিয়াকে। সবার এত ভালোবাসা দেখে লামিয়ার চোখ আবার ভরে উঠল। কুলসুম বেগমে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছে। এমন যেন আর কখনো না করে তাও বুঝিয়ে বলেছে। মাহতাব ফ্রেশ হয়ে এসে দেখলো মধু টেবিল সাজিয়ে ফেলেছে। মাহতাব কুলসুম বেগমকে এক হাতে ধরে টেবিলের দিকে নিয়ে যেতে যেতে সবাইকে খেতে যেতে বলল, রহিমা, মেয়েরাবকে ডেকে নিয়ে আয়। আচ্ছা ভাইজান। মেহেরাব নিজের রুমে ঘাপটি মেরে বসে আছে। বাইরে বের হতে ইচ্ছে করছে না। মাহতাবের ডাক সে শুনেছে, তাই রহিমা আসার আগেই সে বেরিয়ে গেল। টেবিলে গিয়েও সে লামিয়ার দিকে তাকালো না। সবাই মেহেরাবের রাগ আর অভিমান বুঝলেও কিছু বলল না। তবে মধুর কাছে ব্যাপারটি খুব ভালো লাগলো। ভালোবাসার মানুষদের অভিমানও খুব সুন্দর। এই যে মেহেরাব আর চোখে দেখছে লামিয়া ঠিকঠাক ভাবে খাচ্ছে কিনা, তার দিকে তাকিয়েছে কিনা, এসব দেখেও তো ভালো লাগে। খাওয়া শেষে সবাই যে যার রুমে চলে গেল। মাহতাব এখন অফিসে যাবে। আজ ঝামেলায় অনেকটা দেরি হয়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 12টা বাজতে চলল। মাহতাবকে রেডি হতে দেখে মধু ধীর গলায় বলল, আপনি কি অফিসে যাচ্ছেন? হুম। কাল রাতে তো ঘুমোতে পারেননি, এখন একটু ঘুমিয়ে বিকেলে গেলে হয় না? মাহতাবের হাত থেমে গেল। তাই বাধা রেখে সে মধুর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, হুম। তাহলে রেস্ট নিন। আচ্ছা। তাহলে আমি যাই, আপনি ঘুমান। না মানে? মাহতাব মধুর সামনে এসে দাঁড়ালো। পকেটে হাত গুলছে মধুর দ্বিধান্বিত মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, নাক টাকা না শুনলে ঘুম আসে না। মধুর মুখটা কালো হয়ে গেল। অসহায় চোখে মাহতাবের দিকে তাকালো সে। তুমি ওর সাথে ঘুমাবে, এসো। আমার ঘুম আসবে না। তোমার চোখ লাল হয়ে আছে, তুমি কাল থেকে ঠিক করে ঘুমাওনি।
মধু আর কিছু বলল না। এভাবে দিনের বেলায় ঘুমিয়ে থাকলে মানুষ কি বলবে? সবাই খারাপ ভাববে হয়তো। তার সত্যি খুব ঘুম আসছে। কেউ কিছু বলবে না, চুপচাপ শুয়ে পড়ো, আমি চেঞ্জ করে আসছি। মাহাতাব চেঞ্জ করে এসে দেখে মধু আগের মতোই দাঁড়িয়ে আছে। ঘুমোনি কেন? হ্যাঁ ঘুমোচ্ছি। মধু কাচু মাছু করে গিয়ে একপাশে শুয়ে পড়লো। মাহাতাব জানালার পর্দাগুলো টেনে দিয়ে নিজেও মধুর গা ঘেঁষে শুয়ে পড়লো। একটু ঘুমিয়ে নেওয়া দরকার। দূরে কেন, আমার কাছে এসে ঘুমাও। মধুর মুখটা শুকিয়ে গেল। মাহাতাবের কাছাকাছি শুতে তার ভয় করে, যদি হাত পা লেগে যায়। এমনিতেই তার নাক ডাকার জন্য বেচারা ঘুমাতে পারে না। আমি শক্ত করে ধরে রাখবো তোমায়, হাত পা ছুটতে পারবে না, এসো। মধু বোকা বনে গেল। মনের কথা বুঝলো কি করে? সে কি জোরে জোরে বলে ফেলেছে? মধুকে ভাবতে দেখে মাহাতাব তাকে কাছে টেনে নিল। নিজের বুকের সাথে মাথাটা চেপে ধরে মন্থর গলায় বলল, এবার ঘুমাও। বড় বলে আমাকে বেরসিক ভাবার কারণ নেই, তোমার বর যথেষ্ট রোমান্টিক, দেখবে। মধু দ্রুত মাথা নাড়িয়ে না বলার চেষ্টা করলো, কিন্তু মাহাতাবের বুকে আটকে থাকায় বলতে পারলো না। মাহাতাব মধুকে কিছু বলার সুযোগ না দিয়েই মধুর কপালে চুমু খেয়ে ধীর গলায় বলল, ভালোবাসা নম্বর 32। দেখেছো দেখেছো তোমার বর কতটা রোমান্টিক।